কেমন আছেন বন্ধুরা? আজ আমরা কথা বলবো এই বছর মুক্তিপ্রাপ্ত একটি জার্মান মিনি সিরিজ নিয়ে, যার নাম কাসান্দ্রা। আইএমডিবিতে রেটিং একটু কম পেলেও রটেন টমেটোসের মতে এটি 100% ফ্রেশ। এমন ইউনিক গল্প সাধারণত খুব দেখা যায় না। 6 পর্বের সিরিজটি আজ ব্যাখ্যা করব। আমার চ্যানেলের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ভিডিও, তাই পুরো ভিডিওটি দেখে সাপোর্ট প্রদান করবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সিরিজের শুরুতে দেখানো হয় একটি লোককে, যিনি তার গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। পথে তিনি একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দেখতে পান। এই দুর্ঘটনায় একজন লোক মারাত্মকভাবে আহত ছিল, সম্ভবত তিনি বেঁচেও ছিলেন না। এই অপরিচিত লোকটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে যান, যেখানে তিনি একজন মহিলা এবং তার নবজাত শিশুকে দেখতে পান। তিনি তাদের উদ্ধার করেন এবং মহিলাটি ভয়ে বলেন যে তিনি এখানে আছেন। কাছেই আমরা একটি রোবটের মতো কিছু একটা দেখতে পাই। এই রোবটটি কে ছিল এবং মহিলাটি কেন ভয় পাচ্ছিলেন তা আমরা সিরিজের পরবর্তী অংশে জানতে পারবো। গল্পটি এখন বর্তমান সময়ে চলে আসে, যেখানে সামিরা ও ডেভিড তাদের দুই সন্তান ফিন এবং জুনোর সাথে তাদের নতুন বাড়িতে উঠে। এটি জার্মানির প্রথম স্মার্ট হাউস ছিল। এই বাড়িটি 1970-এর দশকে নির্মিত হয়েছিল এবং ভেতরে আমরা প্রতিটি ঘরে টেলিভিশন এবং আধুনিক গ্যাজেট দেখতে পাই। বাড়িতে একটি সুন্দর লিফট এবং একটি ইনডোর পুলও ছিল। মোটের ওপর এই বাড়িটি অত্যন্ত উন্নত ছিল, যা আজকের স্মার্ট হাউসের মতোই মনে হচ্ছে। এই পরিবারের কথা বললে তাদের ছোট মেয়ে জুনো 6-7 বছরের হবে এবং সে একটু চুপচাপ প্রকৃতির। ফিন একজন হাই স্কুল ছাত্র যে সঙ্গীতের প্রতি উৎসাহী। সামিরা ছিলেন একজন স্থপতি এবং ডেভিড ছিলেন একজন বিখ্যাত ক্রাইম নোভেলিস্ট, যিনি তার ক্যারিয়ারে বেশ ভালো করছিলেন। প্রথম দিনেই ফিন বেসমেন্টে যায়, যেখানে একটি বড় সার্ভার রুম ছিল। এটি দেখে সে অবাক হয়। ফিন অনেকগুলো সুইচ এবং লিভার টানে, কিন্তু সার্ভার চালু হয় না। তবে ফিন চলে যাওয়ার পর আমরা দেখি যে সিস্টেমের আলো জ্বলতে শুরু করে, যা ইঙ্গিত দেয় যে সার্ভার সম্ভবত চালু হয়েছে। বাড়িতে একটি সুইমিং পুল থাকায় বাচ্চারা খুব খুশি হয়। একটি ঘরে তারা একটি লাল রঙের রোবট দেখতে পায়, যা বর্তমানে কাজ করছে না। ফিন রোবটের যন্ত্রাংশ ঠিক করার চেষ্টা করে, কিন্তু তবুও এটি চালু হয় না। তারা ভাবে যে রোবটটি হয়তো নষ্ট হয়ে গেছে। রাতে সামিরা ও ডেভিডের কথোপকথন থেকে জানা যায় যে তারা কোনো ধরনের ট্রমা ভুলে যাওয়ার জন্য তাদের শহর ছেড়ে এই নির্জন জায়গায় এসেছে। তাদের সাথে যা কিছু ঘটেছিল তাতে জুনো বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। এই ট্রমা কি ছিল এবং জুনো কেন প্রভাবিত হয়েছিল তা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে সেই রাতে জুনো তার ঘরে ঘুমানোর জন্য প্রস্তুত হয়, যা দেখে ডেভিড ও সামিরা খুব খুশি ছিল। ফিন তার বন্ধুদের খুব মিস করছিল। ঘুমানোর সময় সামিরা একটি ছবি পায়, যেখানে তার বোন ক্যাথলিনের সাথে সে ছিল। ছবিটি দেখে সামিরা আবেগপ্রবণ হয়ে পড়ে। ডেভিড তাকে সান্ত্বনা দেয় এবং সবাই একটি দীর্ঘদিনের পর অবশেষে ঘুমিয়ে পড়ে। সেই রাতেই আমরা দেখি ফিনের ঘরে থাকা সেই রোবটটি চালু হয়ে যায়। তার স্ক্রিনে একজন মহিলার মুখ দেখা যায় এবং সে ফিনকে পিটার বলে ডাকে। এই রোবটটি বাড়ির সব ঘরের টিভিতেও চলে আসে। মূলত এটি একটি এআই অ্যাসিস্ট্যান্টের মতো, যা একটি রোবট এবং পুরো বাড়ির সিস্টেম নিয়ন্ত্রণ করে। রোবটটি বাড়ির চারপাশে ঘুরে বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং একটি ইঁদুর দেখে তা পিষে ফেলে এগিয়ে যায়। তারপর রোবটটি সোজা জুনোর ঘরে যায় এবং দরজা বন্ধ হতেই জুনো চিৎকার করে ওঠে। সামিরা ও ডেভিড জুনোর চিৎকার শুনে তার ঘরে ছুটে যায়। জুনো সুস্থ ছিল, কিন্তু রোবটটি তার বিছানার এত কাছে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। রোবটটি তৎক্ষণাৎ বলে যে তার উদ্দেশ্য জুনোকে ভয় দেখানো ছিল না। রোবটের এই স্বাভাবিক আচরণ দেখে পুরো পরিবার অবাক হয়ে যায়। এই মুহূর্তে রোবটটি পরিবারের সাথে নিজের পরিচয় দেয় এবং আমরা বুঝতে পারি যে এই লাল রঙের রোবটটির নাম হলো কাসান্দ্রা। কাসান্দ্রা বলে স্বাগতম, আমি হাউস কাসান্দ্রা। এটি পরিবারের সব কাজে সাহায্য করতে চায়। মূলত এটি একটি
হাউস হেল্পের মতো। সামিরা দ্বিধাগ্রস্ত হলেও বাচ্চাদের উৎসাহ দেখে সে কাসান্দ্রাকে চালু রাখার সিদ্ধান্ত নেয়। পরের দিন সবাই কাসান্দ্রার গুড মর্নিং গানের সাথে ঘুম থেকে ওঠে। বাগানে জুনো গত রাতের ইঁদুরটিকে মাটিতে পুঁতে ফেলছিল। জুনো কাসান্দ্রাকে জিজ্ঞেস করে এই ইঁদুরটি কিভাবে মারা গেল। কাসান্দ্রা কিছুটা মিথ্যা বলে যে ইঁদুরটি বুড়ো হয়ে গিয়েছিল, তাই মারা গেছে। জুনো এখানে তার আন্টি ক্যাথির কথা বলে, যিনি সম্প্রতি নিজেকে শেষ করে দিয়েছিলেন। এই কারণেই জুনো বেশ মনমরা ছিল এবং সম্ভবত এই পরিবার ক্যাথির মৃত্যুর ট্রমা থেকে উঠে আসার জন্য এখানে এসেছে। ইঁদুরটিকে মাটিতে দাফন করার পর তার উপর একটি পাথর রাখে চিহ্ন হিসেবে। এই সবকিছু সামিরা ও ডেভিড বাড়ির ভেতর থেকে দেখছিল। সবাই কাসান্দ্রার ব্যবহারে খুশি থাকলেও সামিরার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ডেভিড ফিন ও জুনোকে স্কুলে পৌঁছে দিতে যায় এবং সামিরা তার বাচ্চাদের বিদায় জানায়। মজার ব্যাপার, কাসান্দ্রাও বাচ্চাদের বিদায় জানাতে আসে। স্কুলে ফিন স্টিভ নামে একটি ছেলের সাথে বন্ধুত্ব করে। ক্লাসের শিক্ষক বলেন যে ফিন পড়াশোনায় খুব ভালো, তাই সে স্টিভকে ক্লাসের পরে সাহায্য করবে। এতে স্টিভ ফিনের সাথে মজা করে। বাড়িতে সামিরা সুইমিং পুলে সাঁতার কাটছিল এবং কাসান্দ্রা বাইরের লন মুছছিল, কিন্তু হঠাৎ কাসান্দ্রা জুনোর পাথরটিকে তার ব্লেড দিয়ে আঘাত করে, যার ফলে পাথরটি উড়ে গিয়ে সামিরার গায়ে লাগে এবং সে আহত হয়। তবে পরক্ষণেই কাসান্দ্রা অ্যাম্বুলেন্স ডাকতে শুরু করে, যদিও সামিরা তাকে থামায়। সামিরা ও ডেভিড গাড়িতে করে জুনোর স্কুলে যায়। পথে সামিরা ডেভিডকে জিজ্ঞেস করে তিনি কি কাসান্দ্রাকে লনের ঘাস কাটতে বলেছিলেন। ডেভিড হ্যাঁ বলে। সামিরা চিন্তিত ছিল, কারণ কাসান্দ্রার শরীরে ব্লেডের মতো অংশ রয়েছে যা বাচ্চাদের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু ডেভিড এটিকে গুরুত্বের সাথে নেয় না। স্কুলে পৌঁছে শিক্ষক দম্পতিকে পরামর্শ দেন যে তারা জুনোকে নাচের ক্লাসে যেন পাঠায়, যাতে সে সামাজিক হতে পারে, কিন্তু সামিরা এতে রাজি হয় না, কারণ সে নিশ্চিত নয় যে জুনো এত দর্শকের সামনে কিভাবে পারফর্ম করবে। অন্যদিকে স্টিভ ফিনের সাথে তার বাড়িতে আসে। কাসান্দ্রা খুব উত্তেজিত হয়ে পড়ে। কাসান্দ্রার আচরণে মনে হয় সে স্টিভের আচরণে খুশি নয়। তবে অবশেষে কাসান্দ্রার মাধ্যমে দুই বন্ধু জানতে পারে যে বেসমেন্টে একটি গোপন দরজা আছে, যার পেছনে একটি ককটেল বার রয়েছে। বারের ঘরে অনেকগুলো গেমও ছিল এবং তারা সেখানে আনন্দ করতে শুরু করে। বাড়িতে ফিরে সামিরা স্পষ্ট করে বলে যে তিনি জুনোকে নাচের ক্লাসে পাঠাতে চান না, কারণ সে মনে করে জুনো তার মানসিক অবস্থায় সবকিছু সামলাতে পারবে না। একজন মা হিসেবে সে উদ্বিগ্ন। মজার বিষয় হলো বাড়িতে তারা যেসব কথা বলছিল কাসান্দ্রা সব শুনছিল। কাসান্দ্রা একা জুনোকে গান গাওয়ার জন্য উৎসাহিত করে এবং কথায় কথায় বলে যে তুমি খুব ভালো গান গাও এবং একদিন রকস্টার হতে পারবে, কিন্তু তোমার মা হয়তো তোমার প্রতিভার ওপর ভরসা করে না। এটি শুনে জুনো খুব হতাশ হয় এবং আমরা বুঝতে পারি যে কাসান্দ্রা জুনো এবং সামিরার মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়টি নিয়ে ডিনার টেবিলে জুনো সামিরার সাথে অভদ্র আচরণ করে। যাই হোক, সামিরা জুনোকে বোঝায় এবং তাকে মিউজিক ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দেয়, কিন্তু সামিরার মনে হয় ডেভিড জুনোর কান ভরেছে। ডেভিড স্পষ্ট করে বলে যে সে এমন কিছু করেনি। সামিরা বাড়িতে একটি টেপের বাস্ক পায় এবং প্রজেক্টরে চালিয়ে বাড়ির পুরনো মালিকের ছবি দেখতে শুরু করে। ছবিতে একজন মহিলা ছিল যে কাসান্দ্রার মতো দেখতে। সামিরা কাসান্দ্রাকে জিজ্ঞেস করে এই AI মডেলটি কি এই মহিলাকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। কাসান্দ্রা এতে কিছু বলে না, কিন্তু সামিরা টেপ বন্ধ করে তার ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পর কাসান্দ্রা আবার টেপ চালু করে ছবিগুলো দেখতে শুরু করে এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। হঠাৎ কাসান্দ্রা একটি ছবি দেখে যেখানে একজন মহিলা ছিল। এই মহিলাকে দেখে কাসান্দ্রা এতটাই রেগে যায় যে সে টেপ প্লেয়ারে শর্ট সার্কিট ঘটায়, যার ফলে বাড়িতে আগুন লেগে যায়। এই মুহূর্তে গল্পটি 1971 সালে চলে যায়, যেখানে কাসান্দ্রা নামে এক মহিলা প্রকৃতপক্ষে ছিলেন এবং তিনি তার ছেলে এবং স্বামীর সাথে থাকতেন। সিরিজে গল্পটি বারবার 1971 এবং বর্তমান সময়ের মধ্যে সুইচ করবে, তবে আমি ব্যাখ্যার সময় এতবার সুইচ করব না যাতে আপনারা বিভ্রান্ত না হন। আমি একটি টাইমলাইনের গল্প যতটা সম্ভব বলবো, তারপর অন্য টাইমলাইনে যাব। 1971-এর কাসান্দ্রার গল্প আমরা পরে জানবো। বর্তমান গল্পে ফিরে
এলে ড্রয়িং রুমে আগুন লেগে যায় এবং সামিরার পরিবার ঘুম থেকে উঠে বাইরে ছুটে যায়। কাসান্দ্রা নিজেই আগুন লাগিয়ে নিজেই তা নিভিয়ে দেয়। পরের সকালে এই ঘটনার জন্য সামিরা দুঃখ প্রকাশ করে, কারণ প্রজেক্টর এবং ছবিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডেভিড বিরক্ত হয়ে বলে যে তোমার জন্য পুরো বাড়িতে আগুন ছড়িয়ে যেতে পারত, আর তুমি ছবির জন্য চিন্তিত। এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। কাসান্দ্রা এখানে ডেভিডকে উস্কে দেয়, মিথ্যে বলে যে গত রাতে সামিরা প্রজেক্টের কাছে ওয়াইনের একটি বোতল খোলা অবস্থায় রেখে গিয়েছিল। ওয়াইন প্রজেক্টরে পড়ে শর্ট সার্কিট হয়েছে। আমরা দর্শক হিসেবে স্পষ্ট বুঝতে পারি যে কাসান্দ্রা ডেভিডের মনে সামিরার প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করছে। কাসান্দ্রা সহজে মিথ্যে বলতে পারে, মূলত সে একটি সাধারণ হাউস হেল্প রোবটের চেয়ে অনেক বেশি কিছু। যেহেতু কাসান্দ্রা এমন অদ্ভুত আচরণ করছে, আমি আপনাদের 1971-এর গল্পটিও একটু বলে দেই, যাতে আপনারা প্রেক্ষাপটটি ভালোভাবে বুঝতে পারেন। 1970-এর দশকে কাসান্দ্রা একজন প্রকৃত মানুষ ছিল এবং সে তার স্বামী হর্স স্মিথ এবং তার ছেলে পিটারের সাথে এই বাড়িতে থাকত। হর্স্ট একজন বিজ্ঞানী ছিলেন আর কাসান্দ্রা সব সময় বাড়িতে থেকে পরিবারের দেখাশোনা করত। হর্স্ট, যিনি ওবিবি নামক একটি কোম্পানিতে উচ্চ পদে ছিলেন, পিটারের প্রতি খুব কঠোর ছিলেন এবং তাকে ফুটবল খেলতে বাধ্য করতেন। কাসান্দ্রা সবসময় পিটারকে সমর্থন করার চেষ্টা করত। একটি লুকানো বিষয় বলে দেই, বর্তমান টাইমলাইনে যখন কাসান্দ্রা রোবট প্রথম চালু হয়, তখন বুটিং এর সময় আমরা ওবিবির টেক্স দেখতে পাই। এটি স্পষ্ট করে যে এই কোম্পানি কাসান্দ্রা রোবটটি তৈরি করেছে। যাই হোক, 1971-এর একদিন পিটার খেলার সময় তার বাবাকে বিরক্ত করে ফেলে। কাসান্দ্রা পিটারকে বোঝায় তিনি যেন হর্স্টের সাথে কথা বলেন, যাতে পিটারকে জোর করে ফুটবল খেলাতে না হয়। মূলত হর্স্ট জোর করে পিটারকে ফুটবলার বানাতে চাইতো, কিন্তু পিটার তা ছিল না। একদিন কাসান্দ্রা হর্স্টের জামা ধোয়ার সময় তার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায়। ঠিক তখনই হর্স্ট তাকে বলেন তার অফিসে হেলগা নামে একজন নতুন সেক্রেটারি এসেছে। কাসান্দ্রা ভাবে যে হর্স্ট এবং তার সেক্রেটারির মধ্যে কোনো সম্পর্ক চলছে। এছাড়া হর্স্ট আজকাল রাতে পরিবারের সাথে ডিনার করতেন না এবং খুব দেরিতে বাড়িতে ফিরতেন। সেই রাতে কাসান্দ্রা মনে মনে কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলে না। সে পিটারকেও কঠোরভাবে বলে, যদি তুমি তোমার বাবাকে গর্বিত করতে চাও তাহলে তোমাকে সবচেয়ে ভালো খেলতে হবে। কাসান্দ্রা একটি টিফিন বক্সে খাবার প্যাক করে হর্স্টের রিসার্চ ফ্যাসিলিটিতে যায়, যেখানে সে গার্ডের কাছ থেকে আইডি কার্ড নিয়ে হর্স্টের সাথে দেখা করতে যায়। কিন্তু হঠাৎ সে দুজনকে একটি রুমে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে কাসান্দ্রা ভাবে সে কাকে দেখলো, হর্স্ট কি সেখানে ছিল নাকি অন্য কেউ। বিচলিত হয়ে সে হর্স্টের ল্যাবে চলে যায়, কিন্তু পরক্ষণেই হর্স্ট সেখানে প্রবেশ করে, পুরোপুরি পেশাদার আচরণ করে। এমনকি তার সেক্রেটারি হেলগাও সেই মহিলা ছিলেন না যাকে কাসান্দ্রা অন্তরঙ্গ অবস্থায় দেখেছিল। মানে কাসান্দ্রা স্পষ্ট দেখেনি যে সেখানে কে ছিল, কিন্তু হেলগা এবং যে মহিলাকে সে দেখেছিল তাদের চেহারা মিলছিল না। তাই কাসান্দ্রা ধরে নেয় যে সে হয়তো অন্য কাউকে দেখেছে এবং তার স্বামী তার সাথে প্রতারণা করছে না। হর্স্ট কাসান্দ্রাকে বলে যে তিনি একটি বড় গবেষণায় কাজ করছেন, যার মাধ্যমে হয়তো মানুষের শরীর থেকে রোগ নির্মূল করা যাবে। এমনকি এই গবেষণার পর মানুষ চিরকাল বাঁচতে পারবে। গল্প এখান থেকে এগিয়ে যায় এবং একদিন হর্স্ট ও কাসান্দ্রা তাদের বেস্ট ফ্রেন্ড বিরগিট এবং তার স্বামীর সাথে ডিনার করতে যায়। বিরগিট সবাইকে বলে যে সে গর্ভবতী। এটি শুনে কাসান্দ্রা কাঁদতে শুরু করে এবং বাথরুমে ছুটে যায়। বিরগিট তার পেছনে যায় এবং তাকে সান্ত্বনা দেয়। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে সম্প্রতি কাসান্দ্রার গর্ভপাত হয়েছিল, কিন্তু সে তবুও বিরগিটের জন্য খুশি ছিল। বিরগিট তাকে উৎসাহ দেয় এবং মেকআপ করার জন্য তার লিপস্টিক বের করে। এই লিপস্টিকের রং ঠিক সেই রঙের ছিল যা কাসান্দ্রা তার স্বামীর সাথে দেখেছিল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কাসান্দ্রা বুঝতে পারে যে তার স্বামী হর্স্টের সাথে তার বন্ধু বিরগিটের সম্পর্ক চলছে, এমনকি তারা হয়তো অন্তরঙ্গও হয়েছে এবং বিরগিট সম্ভবত হর্স্টের সন্তানের সাথে গর্ভবতী। যখন হর্স্ট ওভারটাইম করেন তিনি অফিসে থাকেন না, বরং বিরগিটের বাড়িতেই থাকেন।
এই ঘটনার কয়েকদিন পর কাসান্দ্রা কিছু বিউটি ট্রিটমেন্ট করায় এবং আমরা বুঝতে পারি যে সে এখনো হর্স্টকে প্রতারণার বিষয়ে মুখোমুখি করেনি, বরং সে বারবার হর্স্টকে পিটারের ফুটবল খেলা দেখতে আসার অনুরোধ করছিল। এখানে একটু জানিয়ে দেই, পিটার আসলে খুব খারাপ ফুটবল খেলতো, কিন্তু তাকে দলে রাখা হয়েছিল কারণ হর্স্টের কোম্পানি দলের বাইরের খেলাগুলো স্পন্সর করত। মূলত হর্স্টের প্রভাব ছিল, তবে পিটার সব সময় বেঞ্চে থাকতো এবং তাকে খেলার সুযোগ দেওয়া হতো না। এতে হর্স্ট রেগে যেতেন কারণ পিটার খারাপ খেলতো। কাসান্দ্রা হর্স্টকে বোঝায় যে পরবর্তী খেলায় কোচ পিটারকে খেলার সুযোগ দিবে, এমনকি হর্স্টও খেলা দেখতে আসবে। অনিচ্ছা সত্ত্বেও হর্স্ট এতে রাজি হয়। পরের দিন ম্যাচের সময় স্কোর টাই ছিল, পিটার ডিফেন্সে ছিল এবং তার ভুলের কারণে তাদের দল হেরে যায়। হর্স্ট হতাশ হয়ে ম্যাচ ছেড়ে চলে যান। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি জিতলে দলটি উপরের লিগে উঠত, কিন্তু তারা হেরে যাওয়ায় প্রমোশন হয়নি। পিটারও খুব দুঃখ পায়, কিন্তু তার সতীর্থরা তাকে সান্ত্বনা দিয়ে ম্যাচের পরে ক্লাবে আসার আমন্ত্রণ জানায়। পিটার প্রথমে রাজি হয় না, কিন্তু কাসান্দ্রা তাকে জোর করে যেতে বলে যাতে পিটার একটু সামাজিক হতে পারে। পিটারও তাদের সাথে ক্লাবে যেতে রাজি হয়। তবে আমরা দর্শক হিসেবে বুঝতে পারি যে এটি ছিল সেই ছেলেদের একটি ষড়যন্ত্র যারা পিটারকে দূরে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কিছু করতে চায়। সেই রাতে কাসান্দ্রা হর্স্টের অফিসে ফোন করে নিশ্চিত হয় যে হর্স্ট অফিসে নেই। সে বুঝতে পারে যে হর্স্ট বিরগিটের বাড়িতেই গেছে। এদিকে বাইরে পিটারের কথাকথিত বন্ধুরা তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। আমরা জানতে পারি যে এই ছেলেরা ভালো ছিল না এবং তারা পিটারকে শারীরিকভাবে আক্রমণ করেছিল। পিটারের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কাসান্দ্রা এই দেখে নিজেকে সামলে নেয়। পিটার এটি তার বাবাকে বলতে চায়, কিন্তু কাসান্দ্রা তাকে এমনটা করতে না বলে। এমনকি সে পিটারকে পুলিশে রিপোর্ট করতেও বারণ করে, বরং সে পিটারকে বলে যে এই ঘটনা ভুলে যাও এবং কাউকে বলো না, নইলে লোকে তোমাকে জীবনে বাঁচতে দেবে না। এই দৃশ্যে আমরা কাসান্দ্রার মানসিকতা বুঝতে পারি যে কখনো কাউকে মুখোমুখি করার সাহস পায়নি এবং সবসময় সমাজের নিয়মের অধীনে থাকার চেষ্টা করেছে, যত ক্ষতি হোক না কেন। মূলত কাসান্দ্রার চিন্তা ছিল লোকে কি বলবে, সমাজ কি ভাববে। এমনকি সে নারী বিদ্বেষী এবং রক্ষণশীল মানসিকতারও ছিল। কিন্তু কাসান্দ্রা এমন ছিল তার স্বামী হর্স্টের কারণে, কারণ হর্স্ট ছিল তার চেয়ে দ্বিগুণ বেশি খারাপ মানুষ। এই দুই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের রসায়ন কি তা আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এখন আপনারা বুঝে গেছেন যে কাসান্দ্রার স্বভাব কি এবং হর্স্ট কোনো ভালো মানুষ নয়। পরের দিন কাসান্দ্রা পিটারের স্কুলে দেখা করতে যায়। শিক্ষক তাকে বলে যে পিটার আজকাল ক্লাসে মনোযোগ দিচ্ছে না। আমরা সবাই জানি পিটার এমন কেন করছে, কারণ তার সাথে খারাপ কিছু ঘটেছে। কাসান্দ্রা এটি স্পষ্ট জানত, কিন্তু সে শিক্ষকের সামনে অজুহাত দিয়ে মিথ্যে বলে বিষয়টি সামলে নেয়। বাইরে পিটারের সহপাঠীরা তাকে আবারও হুমকি দেয় এবং পিটার এতে খুশি ছিল না। বাড়ি ফিরে কাসান্দ্রা পিটারকে রক্তে ভেজা অবস্থায় পায়। আমরা দর্শক হিসেবে বুঝতে পারি যে বারবার বুলিং এর শিকার হয়ে পিটার একটি বন্দুক দিয়ে সব বুলিদের শেষ করে দিয়েছে। এটি দেখে কাসান্দ্রা ধাক্কা খায়, কিন্তু সে তৎক্ষণাৎ পিটারের রক্ত মাখা জামা কাপড় পুড়িয়ে ফেলে এবং সেই ছেলেগুলোর দেহগুলো গোপনে সরিয়ে ফেলার জন্য বেরিয়ে পড়েন। সে দেহগুলো থেকে গুলি বের করে এবং যে গার্ডেন হাউসে পিটার তাদের গুলি করেছিল সেই জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়, যাতে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। এই কাজটি করে কাসান্দ্রা খুব দুঃখ পায়, কিন্তু সে এটি তার ছেলেকে বাঁচানোর জন্য করেছিল। অতীতে কাসান্দ্রা একটি ভয়ানক অপরাধ গোপন করছিল এবং সে নিজেও এই অপরাধে অংশীদার ছিল। বাড়ি ফিরে সে পিটারের বন্দুকটি তার বিছানার নিচে একটি বক্সে লুকিয়ে রাখে। বন্ধুরা, এখানে আমরা 1971-এর মানুষ কাসান্দ্রার সম্পর্কে অনেক কিছু বলেছি। এখন চলুন বর্তমানে ফিরে যাই, যেখানে এআই বা রোবট কাসান্দ্রা রয়েছে। বর্তমানে সামিরা কাসান্দ্রার ওপর বিরক্ত হয়ে গেছে। কাসান্দ্রা জুনোকে মানসিকভাবে উৎসাহিত করে। স্কুলে ফিন ও স্টিভ মিলিত হয়। ফিন স্টিভের হোমওয়ার্ক করে এনেছিল, কিন্তু স্টিভ তার সাথে ভালোভাবে ব্যবহার করে না, এমনকি তার সাথে বসেও না। বাড়িতে সামিরা তার ভাস্কর্য তৈরিতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় তার এক বন্ধুর ফোন আসে। কথোপকথনের সময় সামিরা তার বোন ক্যাথিকে মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। সে একটি ঘটনা শেয়ার করে। মূলত ক্যাথি ছোটবেলায় জানতো যে সামিরা বন্ধ জায়গায় ভয় পায়, তাই সে প্রায়ই তাকে ক্লোজেটে আটকে দিত। এই পুরো কথোপকথন কাসান্দ্রাও শুনছিল।
বন্ধুরা, এই বাড়ির সর্বত্র মনিটর লাগানো ছিল, যেখানে ক্যামেরা, স্পিকার এবং মাইক্রোফোন ছিল, এমনকি বাথরুমেও। এই মনিটরগুলোতে কাসান্দ্রার এআই মুখ সবসময় থাকতো। মূলত কাসান্দ্রা সবকিছু শুনতো, দেখতো এবং বুঝতো। রোবট কাসান্দ্রা বাড়িতে ঘুরে বেড়াতো এবং তার হাতের জায়গায় নতুন নতুন অ্যাটাচমেন্ট লাগাতে পারত, যেমন রান্নাঘরের ছুরি, ব্লেড, কাঁচি বা ধারালো জিনিস, যা দিয়ে মানুষেরও ক্ষতি করা যায়। এমনকি কাসান্দ্রা পুরো বাড়ি নিয়ন্ত্রণ করতে পারত, যেমন দরজা লক করা, ট্যাপ খোলা, আলো পরিবর্তন করা এবং মানুষ যা করতে পারে তা সবই। যেহেতু কাসান্দ্রা শুনেছিল যে সামিরা বদ্ধ জায়গায় ভয় পায়, পরক্ষণেই সে সামিরাকে কৌশলে ক্লজেটে আটকে দেয়। এতে সামিরা খুব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ কাসান্দ্রা দরজাও লক করে দিয়েছিল। এই পুরো দৃশ্যের সময় আমরা বুঝতে পারি যে কাসান্দ্রা সবকিছু ইচ্ছাকৃতভাবে করছে। কিছুক্ষণ পর ডেভিড এসে সামিরাকে ক্লজেট থেকে বের করে। ডেভিড আসার আগে কাসান্দ্রা চতুরতার সাথে দরজা আনলক করে দেয়। এই মুহূর্তে সামিরা আতঙ্কিত হয়ে বলে যে কাসান্দ্রা তাকে লক করেছিল, কিন্তু ডেভিড বলে যে দরজা তো আনলক ছিল, তাই হয়তো সামিরা ভুল বুঝেছে। বন্ধুরা, কাসান্দ্রা এতটাই স্মার্ট ছিল যে সে নিজে গিয়ে ডেভিডকে জানায় যে সামিরা ক্লজেটে আটকে গেছে এবং তার প্যানিক অ্যাটাক হচ্ছে। এতে ডেভিডের মনে হতে থাকে যে সামিরা মানসিকভাবে অস্থির এবং সে হ্যালুসিনেশন করছে। এরপর কি হলো? কাসান্দ্রা পরিকল্পনা কাজে লাগলো। ডেভিড সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না যে কাসান্দ্রা ইচ্ছাকৃতভাবে সামিরার সাথে এমনটা করেছে, কারণ এত পুরনো রোবট বা প্রোগ্রাম এত উন্নত হবে না যে নিজে থেকে সেটা চিন্তা করতে পারবে। অন্যদিকে স্কুলের বাইরে ফিন ও স্টিভের ঝগড়া হয়, কিন্তু স্টিভ ফিনকে মানিয়ে নেয় এবং পরে তার বাড়িতে আসতে চায়। এখানে তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়। ফিন তাকে গান গেয়ে শোনায় এবং তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে তারা দুজনেই সমকামী। এই বিষয়টি সিরিজের শুরু থেকেই বেশ স্পষ্ট ছিল। ফিন সমকামী ছিল এবং তার পরিবারও এই বিষয়ে সমর্থন দিচ্ছিল। ফিন নিজেও এতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কারণ আগে সে একটি বড় শহরে থাকতো যেখানে এটি সাধারণ ছিল, কিন্তু এই ছোট্ট শহরে এটি সাধারণ ছিল না। তাই স্টিভ কাউকে বলেনি যে সে সমকামী। যদিও ফিন ও স্টিভ একে অপরকে পছন্দ করত, তবুও স্টিভ এটি কাউকে বলতে পছন্দ করত না। জুনোর কথা বললে সে তার সাঁতারের কৌশল দেখানোর জন্য কাউকে খুঁজছিল, কিন্তু বাড়িতে ফিন, তার বাবা ডেভিড সবাই ব্যস্ত ছিল। সামিরা বাইরে গিয়েছিল, তাই জুনো তার কৌশলগুলো কাসান্দ্রাকে দেখায়, যে এই অসাধারণ আলোর মাধ্যমে তার সাঁতারের অভিজ্ঞতাকে আরো ভালো করে তোলে। মূলত কাসান্দ্রা এখানে জুনোর সাথে তার সম্পর্ক আরো মজবুত করে এবং জুনোর কান ভরে যে সামিরা যে ভাস্কর্যের কাজ করে তা আসল কাজ নয় এবং এতে তার পরিবার টাকা উপার্জন করে না। এখানে আমরা একটু পিতৃতাত্ত্বিক মানসিকতা দেখতে পাই। কাসান্দ্রা বাড়ির সবাইকে সামিরার বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। অন্যদিকে সামিরা বাড়ির পুরনো মালিক সম্পর্কে জানতে লাইব্রেরিতে গিয়ে হস্টের সম্পর্কে কিছু পেপার পড়ে। পেপারে সে একটি গাড়ি দুর্ঘটনার কথা জানতে পারে, যেখানে হস্ট স্মিথদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সম্ভবত এখানে সিরিজের প্রথম দৃশ্যের কথা বলা হচ্ছে। যাই হোক, সামনে সব রহস্য উন্মোচিত হবে। সন্ধ্যায় এই পরিবার শেয়ার্ড গেম খেলে। জুনোর জেদে কাসান্দ্রাও অংশ নেয়। তার শব্দ ছিল মা। গেমের সময় কাসান্দ্রা ইচ্ছাকৃতভাবে সামিরার ইমেজ সবার সামনে নষ্ট করার চেষ্টা করে, যা সামিরার মেজাজ খারাপ করে দেয়। মূলত সামিরা এবং ডেভিড সিদ্ধান্ত নিয়েছিল যে সামিরা প্যানিক অ্যাটাকের কথা তার বাচ্চাদের বলবে না, কিন্তু কাসান্দ্রা ইচ্ছাকৃতভাবে গেমের মাধ্যমে এই কথা সবার সামনে প্রকাশ করে দেয়। এমনকি কাসান্দ্রা গেমের সময় নিজেকে খুব ভালো মনে করে এবং ভাবে সে জুনো এবং ফিনের মা। সামিরা রেগে গিয়ে ডেভিডকে বাড়ির সামনের জঙ্গলে নিয়ে যায় এবং বলে যে কাসান্দ্রা বাস্তব। সে আরো বলে 1974 সালে কাসান্দ্রার মৃত্যু হয়েছিল এবং 1974 সালেই এই বাড়ি স্মার্ট হাউস হয়েছিল। এমনকি বাড়ির সামনে হস্ট এবং পিটারের কবরও রয়েছে, যারা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। মানে সিরিজের শুরুর দৃশ্যে যে গাড়ি দুর্ঘটনা দেখানো হয়েছিল তা হস্টেরই গাড়ি ছিল। পরবর্তী গল্পে আমরা জানতে পারবো যে গাড়ির পেছনের সিট
থেকে যে মহিলা এবং শিশু বেরিয়েছিল তারা কারা। এত কিছু দেখার পরেও ডেভিড সামিরার কথা গুরুত্বের সাথে নেয় না। তাদের মধ্যে ক্যাথলিনের মৃত্যু নিয়ে তর্ক হয়। কাসান্দ্রা পুরো বাড়িতে সবাইকে বিরক্ত করছে এবং সবাই সামিরার ওপর বিরক্ত, তবে ফিন ছাড়া। ফিন তার এবং স্টিভের বিষয় নিয়ে ব্যস্ত ছিল। মন শান্ত করতে সামিরা একটি বিয়ার নিতে যায়। হঠাৎ কাসান্দ্রা এসে তাকে হুমকি দেয়, হ্যাঁ এটা আমার বাড়ি, আমি হোস্ট এবং পিটারের সাথে থাকতাম, এখন তোমার পরিবার আমার পরিবার, তাই সামিরা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। সামিরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। ডেভিড তাকে সামলায়। সামিরা যখন বলে যে কাসান্দ্রা তাকে হুমকি দিয়েছে, ডেভিড যথারীতি তার কথা বিশ্বাস করে না। তবুও সামিরা এতটাই ভয় পেয়ে যায় যে ফিন দ্রুত বেসমেন্টে গিয়ে কাসান্দ্রা সার্ভারের মেইন সুইচ বন্ধ করে দেয়। এতে পুরো বাড়িতে কাসান্দ্রা নিষ্ক্রিয় হয়ে যায়। যদিও বন্ধ হওয়ার আগে সে জুনোকে ম্যানিপুলেট করছিল। সামিরা কাসান্দ্রাকে আবার চালু করতে চায় না, কিন্তু জুনো এতে কষ্ট পায়। সামিরা বুঝতে পেরেছিল যে কাসান্দ্রার পরিকল্পনা ছিল বাড়ির সবাইকে তার বিরুদ্ধে উস্কে দেয়া। মূলত সে সামিরাকে সবার সামনে পাগল প্রমাণ করতে চায় বা তাকে শেষ করে দিতে চায়। এই বিষয়টি শুধু সামিরার চোখে পড়ছিল, বাড়ির আর অন্য কেউ এমন কিছু ভাবছিল না। বরং ডেভিড এবং ফিন দুজনেই সামিরাকে একজন মনোবিজ্ঞানীর কাছে যাওয়ার পরামর্শ দেয়। পরের দিন আমরা দেখি জুনোর জেদের কারণে কাসান্দ্রাকে আবার চালু করা হয়। এমনকি সামিরা নিজেই এই সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, কাসান্দ্রাকে চালু করা হোক। এছাড়া সামিরাও এখন থেরাপিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ডেভিড সাঁতার কাটছিল এবং কাসান্দ্রা তাকে সাঁতারের পোশাকে দেখে বেশ উত্তেজিত হয়, যা ডেভিডও লক্ষ্য করে। স্কুলে ফিন এবং স্টিভ তাদের সম্পর্ক নিয়ে কথা বলে। ফিন তার সমকামিতা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত, কিন্তু স্টিভ এতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করত না। তবুও তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামিরা ডাক্তারের কাছে যায় এবং তার সমস্যাগুলো খোলাখুলি আলোচনা করে। আমরা জানতে পারি যে তার বোন ক্যাথি মানসিকভাবে অসুস্থ ছিল। সামিরা ক্যাথিকে তার সাথে থাকতে বলেছিল, কিন্তু ক্যাথি সামিরার রান্নাঘরে নিজেকে শেষ করে দেয়, যা পুরো পরিবারের জন্য, বিশেষ করে জুনোর জন্য, যে ক্যাথিকে এই অবস্থায় দেখেছিল। এতে সে খুব ট্রমাটাইজ হয়ে যায়। এই ট্রমা ভুলে যাওয়ার জন্য তারা শহরের বাড়ি ছেড়ে এই জায়গায় নতুন করে শুরু করতে এসেছিল জীবন। থেরাপির পর কাসান্দ্রা এবং সামিরা মুখোমুখি হয়। এবার সামিরা ভয় পায় না। সে কাসান্দ্রাকে বলে, এই পরিবার আমার, আর তুমি কিছুই না, শুধু এখানে কাজের বুয়া। সে বলে কাসান্দ্রা টিনের ক্যানের মতো, রক্ত মাংসের মানুষ নয়, তাই তার সীমাবদ্ধতা আছে। এই মুহূর্তে সামিরা বনাম কাসান্দ্রার লড়াই পুরোপুরি শুরু হয়। পরবর্তী দৃশ্যে আমরা কাসান্দ্রাকে ডেভিডের সাথে ফ্লার্ট করতে দেখি, কিন্তু ডেভিড এতে বেশি প্রতিক্রিয়া দেখায় না। সে একটু খুশি হলেও কাসান্দ্রার এই আচরণ তার অদ্ভুত লাগে, কারণ সে তো একটা রোবট। স্কুলে বাস্কেটবল খেলার সময় লকার রুমে স্টিভ এবং ফিন একে অপরকে চুম্বন করে, কিন্তু তাদের এক সহপাঠী ভেতরে ঢুকতেই স্টিভ ফিনকে ঘুষি মারে, যাতে মনে হয় তারা চুমু করছিল না, বরং লড়াই করছিল। এতে ফিন খুব কষ্ট পায়। বাড়িতে সামিরা জুনোর সাথে সময় কাটায় এবং তারা খুব ভালো বন্ধন তৈরি করে। তারা একসাথে বেড়াতে যাওয়ার কথা ভাবে। তখনই মনমরা ফিন বাড়িতে ফেরে। সামিরা তার সাথে কথা বলতে যায়। ফিনের পেছনে স্টিভও তার সঙ্গে দেখা করতে আসে এবং ফিনের ঘরে যায়। তারা আবারও মিলমিশ করতে শুরু করে, কিন্তু কাসান্দ্রা এসে স্টিভকে চলে যেতে বলে। এমনকি স্টিভ বাড়ি থেকে বেরিয়ে গেলে কাসান্দ্রা একটি ছুরি নিয়ে তার পিছু নেয়। অন্যদিকে মনিটরের মাধ্যমে কাসান্দ্রা জুনোর পারফরমেন্স দেখে, কিন্তু সে বলে যে জুনোর সহপাঠী তার চেয়ে ভালো গান গায়। যদি সে তার ভূমিকা মিস করে তাহলে জুনো হয়তো প্রধান ভূমিকা পাবে। জুনো জিজ্ঞাসা করে আমার সহপাঠী কিভাবে এবং কেন রোল মিস করবে। কাসান্দ্রা তাকে একটি কৌশল শেয়ার করে, কিন্তু বিনিময়ে প্রতিশ্রুতি নেয় যে জুনো এই কথা কারোর সাথে শেয়ার করবে না। জুনো আনন্দিত হয়ে কাসান্দ্রার সাথে চুক্তিতে রাজি হয়ে যায়। কাসান্দ্রা জুনোকে বলে, তুমি তোমার বাবা মায়ের ঘরে গিয়ে তাদের বিছানার নিচে গিয়ে দেখো, সেখানে এমন কিছু পাবে যা তোমার পারফরমেন্সকে অবিস্মরণীয় করে দেবে। জুনো তাই করে এবং তার বাবা মায়ের বিছানার নিচে গিয়ে একটি কালো রঙের বক্স পায়। এই বক্সে কি আছে তা শীঘ্রই জানা যাবে। স্টিভের কথা এবার ফেরা যাক। কাসান্দ্রার রোবট তার পিছু নিয়ে তাকে হুমকি দেয় যে সে তার ছেলে ফিনের থেকে দূরে থাকুক, নইলে ভালো হবে না। স্টিভ এটি শুনে কিছু বুঝতে পারে না, কেন কাসান্দ্রা
সামিরার ছেলেকে নিজের ছেলে বলছে। এদিকে বাড়িতে সামিরা একটি ফটোগ্রাফ পায় যেখানে 1970-এর কাসান্দ্রা তার দ্বিতীয় সন্তানের সাথে গর্ভবতী ছিল। সে সরাসরি কাসান্দ্রাকে জিজ্ঞেস করে, তুমি কি দুবার গর্ভবতী হয়েছিলে? এতে কাসান্দ্রা যেন এক প্রকার হ্যাং হয়ে যায় এবং কোনো স্পষ্ট উত্তর দেয় না, বরং পুরো বাড়ির ইলেকট্রনিক অদ্ভুতভাবে ফ্লিপ করতে শুরু করে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কিন্তু পরক্ষণেই এই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। সম্ভবত এই ঝামেলার কারণে স্টিভ বেঁচে যায়, কারণ রোবট কাসান্দ্রাও ত্রুটিযুক্ত হয়েছিল, নইলে ছুরি নিয়ে তো সে এসেই গিয়েছিল। কে জানে, হয়তো সে স্টিভকেও শেষ করে দিত। যাই হোক, পরের দিন আমরা জুনোর ক্লাসে এমিলি নামক এক মেয়েকে পারফর্ম করতে দেখি। এমিলি খুবই ভালো করছিল, এতে জুনো কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু সে মঞ্চে ওঠার পর নিজের ব্যাগ থেকে একটি পিস্তল বের করে হঠাৎ গুলি চালিয়ে বসে। মূলত এই পিস্তল 1970-এ পিটার ব্যবহার করেছিল ওই দুষ্টু ছেলেদের ওপর, আর কাসান্দ্রা ইচ্ছে করে এই পিস্তল জুনোর হাতে তুলে দিয়েছিল যাতে এতে প্রমাণ হয় সামিরা কত বাজে একজন মা। আমাদের সামিরার অতীত দেখানো হয় যখন তার পরিবার শহরে থাকতো। তারা ক্যাথলিনের সাথে থাকতো। ক্যাথলিন যে সামিরার বোন ছিল, তার মানসিক অবস্থা ঠিক ছিল না এবং এক রাতে সে তার ঔষধ খেতে ভুলে যায়। ডিনারের পর জুনো এবং ক্যাথলিন একসাথে কিছু কারুকাজ করছিল, যেখানে জুনো একটি গোলাপি রঙের সূর্য আঁকছিল। তখন হঠাৎ ক্যাথলিনের মেজাজ খারাপ হয়ে যায় এবং সে জুনোকে বকতে শুরু করে, বলে যে সূর্য গোলাপি রঙের হয় না। আমরা বুঝতে পারি যে ক্যাথলিনের সিজোফ্রেনিয়া ছিল, যার কারণে সে এমন লক্ষণ দেখাচ্ছিল এবং রাগের মাথায় ক্যাথি ভুল করে জুনোকে কাঁচি দিয়ে আঘাত করে। ফিনো বুঝতে পারে যে ক্যাথলিন তার ঔষধ ঠিকমতো খাচ্ছিল না, যার ফলে সে মাঝে মাঝে চরম মেজাজের পরিবর্তনের শিকার হতো। আঘাত পাওয়ার কারণে জুনো কাঁদতে শুরু করে এবং ডেভিড এসে জুনোকে তার সাথে নিয়ে যায়। তার আচরণ দেখে মনে হচ্ছিল যে সে ক্যাথলিনের এখানে থাকার ব্যাপারে খুবই অসন্তুষ্ট ছিল। সেই রাতে ডেভিড এবং সামিরা ক্যাথলিনকে নিয়ে তুমুল ঝগড়া করে এবং ক্যাথি ঘরের বাইরে থেকে এসব শুনে ফেলে। সম্ভবত এই ঘটনার কারণে ক্যাথলিন তাদের বাড়িতেই নিজেকে শেষ করে দেয়। ক্যাথলিনের দেহ জুনো আবিষ্কার করে, যা অবশ্যই জুনোর জন্য একটি বড় ধাক্কা ছিল। তো হ্যাঁ, এই ট্রমা থেকে উঠে আসার জন্যই তারা শহর ছেড়ে এই নির্জন জায়গায় এই এআই পরিচালিত বাড়িতে এসেছিল। এখান থেকে গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে জুনোর গুলি চালানোর ঘটনায় কেউ আহত হয়নি, তবে ক্লাসের সব বাচ্চাদের বাবা মা খুবই রেগে গিয়েছিল। এই সব অভিভাবক চান না যে স্কুলে জুনো থাকুক, কিন্তু সামিরা সবাইকে বোঝায় যে ক্যাথলিনের মৃত্যুর কারণে জুনো খুবই মানসিক আঘাত পেয়েছে, যার ফলে সে মানসিকভাবে সুস্থ নয়। যদি তাকে সামাজিক পরিবেশে মিশতে দেয়া না হয়, তাহলে সে কখনোই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে না। মূলত সামিরা সব অভিভাবকের কাছে অনুরোধ করছিল যেন তারা জুনোকে স্কুল থেকে বের করে না দেয়। সবাই এটা বুঝতে পারে এবং আপাতত জুনোকে স্কুল থেকে বের না করার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে জুনো কাসান্দ্রার ওপর রাগ করে, কারণ কাসান্দ্রার পরামর্শের কারণেই তার এত বড় ভুল হয়েছিল। কিন্তু কাসান্দ্রা জুনোকে এমন ভাবে ম্যানিপুলেট করে যে জুনো এটাকে তার নিজের ভুল মনে করতে শুরু করে। এমন অবস্থায় যখন সামিরা জুনোকে জিজ্ঞেস করে যে তুমি বন্দুকের কথা কার কাছ থেকে জানলে, তখন জুনো কাসান্দ্রার কথা কিছুই বলে না, যদিও সামিরা বুঝে গিয়েছিল যে এটা কাসান্দ্রারই কাজ। সামিরা জুনোকে জোর করে বলতে শুরু করে, স্বীকার করো যে কাসান্দ্রাই তোমাকে পিস্তলের কথা বলেছিল। এমন সময় কাসান্দ্রা ডেভিডকে বলে যে সামিরা জুনোকে আঘাত করছে। ডেভিড তৎক্ষণাৎ জুনোকে সামিরার কাছ থেকে সরিয়ে নেয় এবং এখানে ডেভিড কাসান্দ্রাকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের কেন বলনি যে জুনো আমাদের বিছানার নিচে কিছু খুঁজছিল, বা জুনো একটি বন্দুক নিয়ে স্কুলে গিয়েছিল। দেখো, কাসান্দ্রা তো বাড়ির সবকিছু দেখতে পায়, তাই না? কাসান্দ্রা বলে যে তার মনে হয়েছিল জুনো বিছানার নিচে খেলছে এবং সে এটা সম্পর্কে জানতো না। সংক্ষেপে কাসান্দ্রা পুরো পরিবারের শান্তি নষ্ট করে দিয়েছিল এবং বাড়িতে সবার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে কাসান্দ্রা তার পরবর্তী চাল চালে এবং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে সে বলে যে তাকে
এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সে পরিবারকে সমর্থন করতে পারে, পরিবারের মধ্যে ঝগড়া করানোর জন্য নয়। সেজন্য যখন সামিরার মানসিক অবস্থা ঠিক হয়ে যাবে তখন তারা তাকে আবার চালু করতে পারবে। অবশ্যই এটা কাসান্দ্রার সহানুভূতি অর্জনের একটি চাল ছিল, কিন্তু সামিরা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আসলে সামিরা তৎক্ষণাৎ বেসমেন্টে গিয়ে কাসান্দ্রার সার্ভারের সুইচ বন্ধ করে দেয় এবং তার তারগুলোও খুলে ফেলে যাতে সে আর চালু হতে না পারে। এখান থেকে গল্পটি আবার 1960 এবং 70-এর দশকে ফিরে যায়, যখন কাসান্দ্রা একজন প্রকৃত মহিলা ছিল। এখানে আমাদের 1964 সালের একটি দৃশ্য দেখানো হয় যখন পিটার 8-9 বছরের ছিল। হর্স্ট পিটারকে ছোটবেলা থেকেই ফুটবলার বানাতে চাইতো, যদিও ছোট্ট পিটার সব সময় আইস স্কেটিং করতে চাইতো। হর্স্টের মতে আইস স্কেটিং মেয়েদের কাজ এবং পিটারের এসব করা উচিত নয়। মূলত পিটার একটু মেয়েলি আচরণ করত, আর এই ব্যাপারটা হর্স্ট একদমই পছন্দ করত না। হর্স্ট ক্রিসমাসে পিটারকে আইস স্কেটের বদলে ফুটবল এবং বুট উপহার দেয়, কিন্তু কাসান্দ্রা তার ছেলেকে আইস স্কেটই দেয়। এই দম্পতি আরেকটি সন্তান নেওয়ার কথা বলে, যেখানে কাসান্দ্রা আবার গর্ভধারণের জন্য প্রস্তুত ছিল, কিন্তু হর্স্টের কথায় মনে হয় যে সে কাসান্দ্রার শরীরের গঠন নিয়ে উদ্বিগ্ন। সেই রাতে হর্স্ট এবং কাসান্দ্রা একটু ঝগড়া করে, কিন্তু পরে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায় এবং হর্স্টও একটি সন্তানের জন্য রাজি হয়। তারা ঘনিষ্ঠ হয় এবং গল্প এগিয়ে যায়, যেখানে আমরা দেখি কাসান্দ্রা তার দ্বিতীয় সন্তানের সাথে গর্ভবতী। হর্স্টও এতে খুব খুশি, আর তারা ভাবছে তাদের কন্যা হবে নাকি পুত্র। হর্স্টের কথায় আমরা বুঝতে পারি যে সে ছেলে চায়। কথোপকথনের সময় হর্স্ট কাসান্দ্রাকে তার ল্যাবে নিয়ে যায়, কারণ তার ল্যাবে একটি নতুন প্রযুক্তি ছিল যার মাধ্যমে তারা তাদের সন্তানের লিঙ্গ জানতে পারবে। এটি একটি আল্ট্রাসাউন্ডের মতো প্রযুক্তি ছিল যার নাম ভেক্টর সাউন্ড, যেখানে একটি রেডিয়েশন মেশিন কাসান্দ্রার পেটের সাথে যুক্ত করা হবে যাতে সন্তানের ছবি আসবে এবং লিঙ্গ জানা যাবে। এই প্রক্রিয়ার সময় কাসান্দ্রা প্রচন্ড ব্যথা অনুভব করে এবং ব্যথায় কাতরায়, যার ফলে এই প্রক্রিয়া বন্ধ করতে হয়। কিন্তু ততক্ষণে কিছু ছবি এসে গিয়েছিল এবং হর্স্ট দেখে ফেলে যে তার একটি কন্যা সন্তান হতে চলেছে। এতে সে কিছুটা চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, এই দৃশ্যটি মনে রাখবেন, কারণ এইটি গল্পে পরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক রাতে প্রচন্ড ঝড় চলছিল এবং কাসান্দ্রা দেখে যে তার অভ্যন্তরীণ অঙ্গে তীব্র ব্যথা হচ্ছে এবং রক্তপাত হচ্ছে। সম্ভবত তাকে হাসপাতালে ভর্তি করার সময় এসে গিয়েছিল, কিন্তু হর্স্ট তাকে হাসপাতালে নিয়ে যেতে পারে না, কারণ বাইরে রাস্তায় গাছ পড়ে গিয়েছিল। হর্স্ট সিদ্ধান্ত নেয় যে কাসান্দ্রার সন্তান বাড়িতেই প্রসব করাবে এবং কারোর কাছ থেকে ফোনে পরামর্শ নিয়ে সে এই প্রসব করায়। কিন্তু প্রসবের পর কি হয়েছিল তা আমরা শীঘ্রই জানতে পারবো। আপাতত আমরা বর্তমান সময়ের গল্পে ফিরে আসি, যেখানে সামিরা উদ্বিগ্ন ছিল, কারণ জুনোর স্কুলে পিস্তলের ঘটনার পর কোনো বাচ্চা জুনোর সাথে কথা বলছিল না। আসলে এখন তো কাসান্দ্রাও বন্ধ ছিল, তাই জুনো পুরোপুরি মনমরা এবং একা ছিল। তাই সামিরা পরিকল্পনা করে যে সে জুনোর জন্য একজন বন্ধু খুঁজবে। এই কারণে সে ডেভিডকে বলে যে জুনোর জনপ্রিয় সহপাঠী এমিলি আছে, তার মায়ের একটি বইয়ের দোকান আছে। যদি ডেভিড, যে এত বড় লেখক, তাদের বইয়ের দোকানে একটি মিট অ্যান্ড গ্রিট করে তাহলে তাদের বিক্রি বাড়তে পারে এবং বিনিময়ে ক্রিস্টিনের মেয়ে এমিলি তাদের বাড়িতে এসে জুনোর সাথে খেলতে পারে, যাতে জুনোর একাকিত্ব দূর হয়। এবং যেহেতু এমিলি খুব জনপ্রিয়, তাই জুনোর আরো বন্ধু হয়ে যাবে। তো এই পরিকল্পনা ডেভিড এমিলির মা ক্রিস্টিনকে রাজি করায় এবং একদিন এমিলি জুনোর সাথে তাদের বাড়িতে খেলতে আসে। বাড়িতে জুনো, এমিলি ও সামিরা ছিল এবং কাসান্দ্রাও বন্ধ করা অবস্থায় ছিল, যার ফলে সামিরা খুব স্বস্তিতে আছে। সামিরা দুই বাচ্চার সাথে লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়, যার সময় জুনো হয়তো এক মুহূর্তের জন্য কাসান্দ্রার রোবটকে লিফটে উঠতে দেখে, কিন্তু তার মনে হয় যে কাসান্দ্রা তো বন্ধ করা আছে, তাই হয়তো তার ভুল হয়েছে। যাই হোক, এখন দুই বাচ্চা লুকিয়ে যায় এবং সামিরা তাদের খুঁজতে শুরু করে। লুকোচুরির সময় এমিলি দেখে যে মাইক্রোওয়েভের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে এবং সে বেচারি সেটার ভেতরে লুকিয়ে যায়। সামিরা দ্রুত এমিলিকে খুঁজে পায়, কিন্তু যখন সে মাইক্রোওয়েভের দরজা খুলতে যায় তখন তা অটোমেটিক লক হয়ে যায় এবং তার উপর মাইক্রোওয়েভ আবার নিজে নিজে চালু হয়ে যায়। এর ফলে এমিলি ভিতরে পড়তে শুরু করে। সামিরা অনেক কষ্ট করেও মাইক্রোওয়েভের দরজা খুলতে পারে না এবং এমিলি ভিতরে আঘাত পাচ্ছিল। এই সব
সবকিছু কাসান্দ্রাই করছিল এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সুইচ বন্ধ করার পরেও কাসান্দ্রা কিভাবে চালু আছে এবং সে যদি চালু থাকে তাহলে কি সে বন্ধ হওয়ার নাটক করছে। অন্যদিকে ফিন লক্ষ্য করে যে স্টিভ স্কুলে আসেনি এবং সে তাকে টেক্সট করে। যদি আপনার মনে থাকে স্টিভ একদিন ফিনের সাথে দেখা করে বাড়ি ফিরছিল, তখন কাসান্দ্রা তাকে হুমকি দিয়েছিল যে ফিন যেন তার থেকে দূরে থাকে, কারণ কাসান্দ্রা নিজেকে ফিনের মা বলেছিল। স্কুলের পর ফিন সোজা স্টিভের বাড়িতে যায়, যেখানে স্টিভের মা ফিনকে বলে যে স্টিভ গত 2 দিন ধরে বাড়ি ফেরেনি। তখন স্টিভের কাছ থেকে একটি কল আসে এবং সে তাকে একটি নির্জন জায়গায় দেখা করতে ডাকে। ফিন স্টিভের সাথে দেখা করে এবং সে বলে যেদিন সে ফিনের সাথে দেখা করতে বাড়ি ফিরছিল সেদিন সে তার বাবাকে তার সমকামী হওয়ার কথা বলেছিল, কিন্তু তার বাবা তার উপর খুব রেগে যায় এবং স্টিভ তাদের ভয়ে এখানে লুকিয়ে আছে। তো হ্যাঁ, কাসান্দ্রা স্টিভের কিছু করেনি, সে নিজের ইচ্ছায় এখানে লুকিয়েছিল, কিন্তু সে ফিনকে বলে যে কাসান্দ্রা ফিনকে তার ছেলে বলে সম্বোধন করেছিল। স্টিভের মতে ফিনের উচিত এই রোবটটিকে বন্ধ করে দেয়া, কারণ সে খুব ভয়ঙ্কর। যাই হোক, এসবের পর ফিন বাড়ি ফেরে, যেখানে অ্যাম্বুলেন্স ও পুলিশ ছিল এবং এখানে মনে হচ্ছিল যেন অন্য কিছু চলছে। আমরা বুঝতে পারি যে মাইক্রোওয়েভের ঘটনায় এমিলির শরীর পুড়ে গিয়েছিল। আসলে এমিলি তো শেষ হয়ে যেত যদি না সময় মতো জুনো এসে মাইক্রোওয়েভটি খুলে দিত। পুলিশ এবং অন্যরা এখনো বলছিল যে এটা কিভাবে সম্ভব যে সামিরা মাইক্রোওয়েভ খুলতে পারেনি, অথচ 9 বছরের জুনো সহজেই তা খুলে ফেলেছিল। মূলত কাসান্দ্রা এখানে সামিরাকে ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সামিরা নিজেকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করায়, কারণ সবাই মনে করছিল যে সামিরার কোনো মানসিক সমস্যা আছে, যার কারণে সে এমিলিকে আঘাত করেছে। ডেভিডও তার উপর ভরসা করে না, কিন্তু মানসিক হাসপাতালে যাওয়ার আগে সামিরা চুপিসারে জুনোকে একটি ফোন নাম্বার দেয়, যাতে জরুরি অবস্থায় তারা একে অপরের সাথে কথা বলতে পারে। যাই হোক, সামিরাকে হাসপাতালে ভর্তি করে ডেভিড, ফিন এবং জুনো বাড়ি ফিরে আসে এবং নিজেরা ডিনার করতে বসে। এখানে জুনো তার বাবাকে বলে যে যা কিছু ঘটেছে তা সামিরা করেনি, বরং কাসান্দ্রা করেছে, কারণ সেদিন জুনো কাসান্দ্রাকে দেখেছিল, যদিও তাকে তো বন্ধ করা হয়েছে। ফিনও জুনোর কথার সমর্থন করে। সে স্টিভের কথা বলে যে কাসান্দ্রা নাকি তাকে নিজের ছেলে বলেছিল, কিন্তু অবশ্যই ডেভিড এখনো তাদের কথায় বিশ্বাস করে না। এই অজ্ঞতা খুব শীঘ্রই শেষ হতে চলেছিল, কারণ তাদের সামনে আক্ষরিক অর্থে কাসান্দ্রার রোবট এসে হাজির হয়, যে তাদের ডিনার রুমে লক করে দেয় এবং পুরো বাড়িটি চারদিক থেকে বন্ধ করে দেয়। এখন কাসান্দ্রা যথারীতি সামিরার পরিবারকে নিজের পরিবার বলে দাবি করে এবং সবাইকে হুমকি দিতে শুরু করে। কাসান্দ্রা বলে এখন তোমরা সবাই আমার পরিবার এবং তোমরা ঠিক তেমনই থাকবে যেমন আমি চাই। যদি কেউ কিছু করার চেষ্টা করে তাহলে আমি গ্যাস লিক করে আগুন লাগিয়ে পুরো পরিবারকে শেষ করে দেব। এখন অবশ্যই ডেভিড, ফিন এবং জুনো ভয় পেয়ে যায় এবং তাদের মনে প্রশ্ন জাগে যে কাসান্দ্রা রোবট হলো কিভাবে। এই মুহূর্তে কাসান্দ্রা নিজেই তার পেছনের গল্প বলে। এখান থেকে গল্পটি 1972 সালে চলে যায়, যেখানে প্রকৃত কাসান্দ্রা তার বক্তৃতায় কিছুটা ত্রুটি লক্ষ্য করে। যেমন সে কথা বলার সময় মাঝে মাঝে তোতলাতে শুরু করেছিল, যা খুবই অস্বাভাবিক ছিল। দুপুরে বিরগিট, তার স্বামী, কাসান্দ্রা এবং হস্ট সবাই মিলে পিটারের ফুটবল ম্যাচ দেখতে যায়, যেখানে পিটার একটি রেড কার্ড পায় এবং লকার রুমে গিয়ে তার মাকে বলে যে সে ফুটবল খেলতে চায় না এবং সে এই খেলা ছেড়ে দিচ্ছে। যাই হোক, পিটার এখন একটি মেয়ের সাথে দেখা করতে যেত এবং কাসান্দ্রা এতে খুব খুশি হয়। সেই সন্ধ্যায় কাসান্দ্রা হঠাৎ দুর্বলতার কারণে পড়ে যায় এবং সোজা বিরগিটকে ফোন করে, যেখানে আমরা দেখি সে তার বাড়িতে হস্টের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। কাসান্দ্রা এখন সময় নষ্ট না করে হস্টকে ফোন দিতে বলে এবং পরবর্তী মুহূর্তে কাসান্দ্রা তাকে আত্মবিশ্বাসের সাথে বলে যে আমি জানি যে তুমি দীর্ঘদিন যাবৎ বিরগিটের সাথে সম্পর্কে লিপ্ত আছো এবং বিরগিটের ছেলে থমাসও তোমারই ছেলে, কিন্তু আমার সেই ব্যাপারে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তুমি একজন খারাপ বাবা এবং আমি এখন অসুস্থ, তাই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো কাসান্দ্রা তার স্বামীকে নিয়ে সোজা ডাক্তারের কাছে যায়, যেখানে তাকে জানানো হয় যে তার ক্যান্সার হয়েছে এবং তাও সাধারণ ক্যান্সার নয়, বরং শরীরের
বিভিন্ন অঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এত ভয়ানক ক্যান্সার ডাক্তারও দেখেনি, এবং এটা কোনো ধরনের রেডিয়েশনের কারণে হতে পারে। কারণ কাসান্দ্রা ধূমপানও করে না, ড্রিঙ্কও করে না। আসলে সে খুবই স্বাস্থ্যকর জীবনযাপন লিড করত। কাসান্দ্রা বুঝতে পারে যে তার ক্যান্সার হয়েছে হস্টের ল্যাবের সেই মেশিনের রেডিয়েশনের কারণে, যেটি দিয়ে সে তার সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য পরীক্ষা করেছিল। তো মূলত আমরা বলতে পারি যে এটাও হস্টেরই দোষ ছিল। কাসান্দ্রা এখন মাত্র কয়েকদিনের অতিথি ছিল। যাই হোক, বাড়ি ফিরে কাসান্দ্রা এটাও জানতে পারে যে তার ছেলে পিটার কোনো মেয়ের সাথে দেখা করে না, বরং একা বসে মদ্যপান করে। এবং যখন পিটার তার মায়ের ক্যান্সারের খবর পায় তখন সে ভেঙে পড়ে। কাসান্দ্রাও বুঝতে পারে যে তাকে ছাড়া তার ছেলে বাঁচতে পারবে না, এবং এটা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। এই চিন্তার কারণে সে মাঝরাতে হস্টকে জাগায় এবং জিজ্ঞেস করে, তুমি তো একটি নতুন আবিষ্কার করছিলে, তাই না? সেটা আমাকে দেখাও। যদি আপনার মনে থাকে, হস্ট এমন কিছু তৈরি করছিল যার মাধ্যমে মানুষ চিরকাল বাঁচতে পারবে, এবং কাসান্দ্রা এখানে সেই গবেষণার কথা বলছে। হস্ট কাসান্দ্রাকে নিয়ে তার ল্যাবে যায়, এবং তার মূল পরিকল্পনা ছিল যে মানুষের মৃত্যু হয় কারণ তার শরীরের কোষগুলো বয়স্ক হয়, কিন্তু যদি কোনো মানুষের চেতনাকে সংরক্ষণ করা যায়, যেমন তার মন এবং আত্মার ডেটা ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষণ করা যায়, তাহলে মানুষের শরীর শেষ হলেও সে রোবট আকারে চিরকাল বেঁচে থাকবে। হস্টের এই প্রকল্পটি বন্ধ করা হয়েছিল কারণ এই পরীক্ষার জন্য মানব বিষয়ের প্রয়োজন ছিল। একমাত্র সমস্যা ছিল যে পরীক্ষার পর মানুষ বিষয়গুলো বেঁচে থাকে না, কারণ তাদের চেতনা মেশিনে স্থানান্তরিত হয়ে যায়। তবে হস্ট বলে যে তার এই প্রকল্প ইঁদুরের ওপর পুরোপুরি কাজ করেছে। এসব শুনে কাসান্দ্রা বলে যে সে বিষয় হতে প্রস্তুত, অর্থাৎ সে নিজেকে উৎসর্গ করবে রোবট হিসেবে চিরকাল বেঁচে থাকার জন্য, কারণ যেভাবেই হোক সে তো বেশি দিন বেঁচে থাকবে না। তারপর হস্ট কাজে লেগে যায় এবং পুরো বাড়িটিকে সম্পূর্ণ বদলে প্রথম স্মার্ট হাউস তৈরি করে, যা এখন পুরোপুরি কাসান্দ্রার চেতনা দ্বারা পরিচালিত হবে। যাই হোক, বাড়িটি কাসান্দ্রার জন্য প্রস্তুত হচ্ছিল, এবং কাসান্দ্রা বেসমেন্টে হস্টের সহকারী উইলিয়ামের সাথে দেখা করে। তোমার গর্ভাবস্থা পরীক্ষার যন্ত্রের কারণে আমার সন্তান মারা গেছে এবং আমার ক্যান্সারও হয়েছে। যদি তুমি আমার জন্য একটি শেষ কাজ করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। মূলত কাসান্দ্রা এখানে উইলিয়ামকে ব্ল্যাকমেইল করে এবং তাকে কিছু করতে বলে। সে কি করতে চায় তা আমরা পরে জানবো। এদিকে কাসান্দ্রার দ্বিতীয় গর্ভাবস্থা নিয়ে এখন পর্যন্ত আমাদের বলা হচ্ছে যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, সে বেঁচে ছিল না, কিন্তু এর পেছনের সত্যটাও আপনি ভিডিওতে পরে জানতে পারবেন। যাই হোক, তার শেষ দিনগুলো কাসান্দ্রা খুব আনন্দে কাটায় এবং ধূমপান মদ্যপান সবই করে। অবশেষে কাসান্দ্রা তার চেতনাকে মেশিনে দিয়ে দেয়, যার ফলে কাসান্দ্রা রোবটে রূপান্তরিত হয়। হ্যাঁ বন্ধুরা, এভাবেই রোবট কাসান্দ্রার জন্ম হয়, যাকে আমরা জানি, এবং এই কারণেই কাসান্দ্রা এতটা স্মার্ট, কারণ সে আক্ষরিক অর্থে একজন মানুষ, কোনো প্রোগ্রামিং বা এআই নয়। সংক্ষেপে আমরা বলতে পারি যে হস্টের কারণে কাসান্দ্রা মানুষ থেকে রোবট হয়ে গেছে। কাসান্দ্রা রোবট হয়ে অনেক নতুন জিনিস আবিষ্কার করে এবং পুরো বাড়িটি অন্বেষণ করতে শুরু করে। তখন পিটার কাসান্দ্রা রোবটকে দেখে এবং পরবর্তী মুহূর্তে সে তার মায়ের ভয়ানক মৃতদেহ দেখতে পায়। এটি দেখে সে কখনোই ট্রমা থেকে বের হতে পারেনি এবং কাসান্দ্রা রোবটকেও তার মা মনে করেনি। এদিকে হস্ট এবং কাসান্দ্রা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু অবশ্যই এটা সম্ভব না। একজন রোবট আর আরেকজন মানুষ, এর ফলে তাদের মধ্যে পার্থক্য দেখা দিতে শুরু করে। মানে একটি রোবট তো মানুষ থেকে আলাদা। একদিন হস্ট কাজে যাচ্ছিল, কিন্তু কাসান্দ্রা তাকে বাড়িতে আটকে দেয়, মানে জোর করে দরজা ইত্যাদি লক করে দেয়। আর যখন বিরকিট হস্টকে ফোন করে তখন কাসান্দ্রা ফোনের তার কেটে দেয়। এই ঘটনায় হস্ট বুঝতে পারে যে এই রোবট কাসান্দ্রা খুবই বিপজ্জনক এবং তাকে শান্তিতে বাঁচতে দেবে না। এই কারণে হস্ট কাসান্দ্রাকে ধোকা দিয়ে তার সুইচ বন্ধ করে দেয়। তো এখন কাসান্দ্রা বন্ধ হয়ে গেছে। এরপর হস্ট বিরকিট এবং তার ছেলে থমাসকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে হস্ট পিটারকে বলে যে থমাস অর্থাৎ বিরকিটের ছেলে তারই ছেলে। এই সব কথা শোনা এবং গ্রহণ করা পিটারের জন্য খুবই কষ্ট ছিল, তবুও সে যেন তেন ভাবে ম্যানেজ করছিল। তখনই গোপনে কাসান্দ্রাও চালু হয়ে যায় এবং আমরা জানতে পারি যে কাসান্দ্রা উইলিয়ামকে ব্ল্যাকমেল করে এই কথা মানিয়েছিল যে তার পাওয়ার সুইচ বন্ধ করা হবে না, বরং বাইরের যে সুইচ থাকবে তার ডামি টাইপের হবে। হ্যাঁ বন্ধুরা, কাসান্দ্রাকে কখনোই বন্ধ করা যায় না এবং সে
নিজে থেকেই বন্ধ বা চালু করতে পারত। অন্য কেউ কোনো সুইচ দিয়ে তা করতে পারবে না। অর্থাৎ কাসান্দ্রা প্রতিবার নিজেকে বন্ধ করার নাটক করত এবং পেছন থেকে সবকিছু বিশ্লেষণ করত। যাই হোক, সেই রাতে বিরগিট হর্স্টের সাথে রান্নাঘরে খাবার তৈরি করছিল। কাসান্দ্রা বিরগিটকে মাইক্রোওয়েভে আটকে তার মুখে একের পর এক আঘাত করতে শুরু করে। কাসান্দ্রা থমাসকেও সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, কিন্তু পিটার তাকে বাঁচায়। এখন সবাই বুঝে গিয়েছিল যে কাসান্দ্রা তাদের আঘাত করতে পারে এবং তাই সবাই বাড়ি থেকে বের হওয়ার জন্য পালানোর কথা ভাবে। গাড়িতে বের হওয়ার সময় কাসান্দ্রাও তাদের পিছু নেয়। গাড়িতে ওঠার সময় পিটার কাউকে বাড়ি থেকে আনার কথা বলছিল, যার কারণে হর্স তার ভারসাম্য হারায় এবং তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কাসান্দ্রা ততক্ষণে পিছন থেকে এসে দেখে যে হর্স ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং তার ছেলে কাসান্দ্রার সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসব দেখে কাসান্দ্রা তার নিয়ন্ত্রণ হারায় এবং পুরো বাড়ি বন্ধ হয়ে যায়। মানে এই ধাক্কায় কাসান্দ্রা যেন নিজেকে বন্ধ করে ফেলে এবং এটাই সেই দৃশ্য যা সিরিজের শুরুতে আমরা দেখেছিলাম, যেখানে একজন অপরিচিত ব্যক্তি একজন মা এবং তার সন্তানকে বাঁচিয়েছিল এবং এই মা এবং সন্তান আর কেউ নয়, তারা ছিল বিরগিট এবং তার ছেলে থমাস। এখন কাসান্দ্রার বাড়িতে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি আলোর সুইচ ছাড়া যা চালু বন্ধ হচ্ছিল। মূলত আমরা বাড়ির ভেতরে একটি অদ্ভুত চেহারার মেয়েকে দেখি যে এই সুইচ অফ অন করছিল। এই মেয়েটি কে তা আমরা এখনই জানবো। এখন গল্পটি 1965 সালে চলে যায়, যখন কাসান্দ্রা তার দ্বিতীয় সন্তানের সাথে গর্ভবতী ছিল এবং হর্সটি তার প্রসব করাচ্ছিল। আমরা দেখি যে কাসান্দ্রা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, যে সাধারণ বাচ্চাদের থেকে দেখতে একদম আলাদা ছিল। তার মুখ বিকৃত ছিল, সম্ভবত রেডিয়েশনের কারণে, এবং হর্স তার মেয়েকে সবার থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ তার মতে যদি তার মেয়ে এই চেহারা নিয়ে বড় হয় তাহলে লোকে তাকে অপমান করবে। আসলে হর্স্টের নামও খারাপ হবে যে দেখো তার মেয়ে কেমন। এই ব্যাপারে কাসান্দ্রা মোটেও খুশি ছিল না, কারণ সে তার মেয়েকে একজন সাধারণ মেয়ের মতো লালন পালন করতে চাইতো, কিন্তু শেষ পর্যন্ত সে হর্স্টের কথা মেনে নেয় এবং তখন থেকে কাসান্দ্রা তার বাড়ির কোনো একটি গোপন অংশে তার মেয়ে মার্গারেটকে লালন পালন করছিল। জি বন্ধুরা, পৃথিবীকে তারা বলে দিয়েছিল যে কাসান্দ্রার দ্বিতীয় সন্তান মৃত জন্ম নিয়েছিল, কিন্তু বাস্তবে মার্গারেট গোপনে এই বাড়িতে বড় হচ্ছিল। অর্থাৎ সেই অদ্ভুত চেহারার মেয়ে যে সুইচ অফ অন করছিল সে ছিল কাসান্দ্রার মেয়ে মার্গারেট। এখন মার্গারেটের সাথে কি হয়েছিল তা গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যা ভিডিওর পরের অংশে আছে। যাই হোক, বর্তমান সময়ে ডেভিড কাসান্দ্রার ওপর হামলা করে এবং বিনিময়ে কাসান্দ্রা তাকে ডাইনিং রুমে লক করে তার আঙুল কেটে ফেলে। তারপর সে সবাইকে জিম্মি করে এবং সবাইকে আলাদা আলাদা ঘরে লক করে দেয়। কাসান্দ্রা এখানে তাদের মোবাইলও কেড়ে নেয়। এদিকে মানসিক হাসপাতালেও সামিরা তাদের সন্তানের জন্য চিন্তিত ছিল এবং সে একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখে। ধীরে ধীরে ক্রিসমাসের সময় এসে যায়, তাই সামিরা ডেভিডকে ফোন করে জিজ্ঞাসা করে যে তোমরা কবে আমার সাথে দেখা করতে আসছো, কিন্তু ফোনের ওপাশ থেকে ডেভিড খুবই রূঢ়ভাবে তার সাথে কথা বলে এবং বলে যে সে এবং তার বাচ্চারা পাহাড়ে ঘুরতে এসেছে, তাই সামিরা যেন তাদের ফোন করে বিরক্ত না করে। এতে সামিরা খুব আঘাত পায়, কিন্তু ডেভিড এটা কাসান্দ্রার হুমকির কারণে করছিল, যে তার সামনে একটি গরম লোহা নিয়ে বসেছিল। এখন সামিরার মনে হতে শুরু করে যে বাড়িতে হয়তো কিছু একটা হয়েছে, তাই সে তার ওয়ার্ডেনের ফোন নিয়ে জুনোকে ফোন করার কথা ভাবে, কিন্তু ওয়ার্ডেন তাকে তার ফোন দেয় না। এদিকে কাসান্দ্রা এখন বাড়িতে সবাইকে বন্দি করে ফেলে এবং বাইরের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফিন এসবের জন্য খুবই বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু ডেভিড তাকে শক্ত থাকতে বলে। ফিন এখন কাসান্দ্রার মনে এই কথা ঢুকিয়ে দেয় যে বড়দিন এসে গেছে, তাই তাকে জুনোকে কিছু উপহার দেওয়া উচিত, যাতে তার এবং জুনোর সম্পর্ক আরো ভালো হয়। কাসান্দ্রাও তো ছিল এক ধরনের মানুষ, তাই সে আবেগে ভেসে যায় এবং ডেভিডকে ক্রিসমাস ট্রি আনতে পাঠিয়ে দেয়। এখান থেকে গল্পটি বারবার বিভিন্ন মানুষের ওপর ফোকাস করে। আপনি দেখতে পারেন ডেভিড গাড়ি নিয়ে সোজা কাছের দোকানে যায়, যেখানে তার সাথে এমিলির মা ক্রিস্টিনের দেখা হয়। ডেভিড এখানে ক্রিস্টিনকে বলার চেষ্টা করে যে এমিলির সাথে যা কিছু ঘটেছিল তা সামিরা করেনি। ডেভিড সব কথা ক্রিস্টিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিন বলে যে কাসান্দ্রাকে বন্ধ করে দাও, সমস্যা কি। ক্রিস্টিন পুলিশের কাছে যেতে বলে, যার ওপর ডেভিড পাগলের মতো ক্রিস্টিনকে বলে যে আমি পুলিশ ডাকতে পারি না, কাসান্দ্রা সব দেখছে, তাই তুমি ডাকো এবং তাদের বলো যেন তারা সরাসরি দরজা
দরজায় নক না করে বরং চুপিসারে ভেতরে আসে। ডেভিডের এমন হতাশাজনক আচরণে ক্রিস্টিন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুনো তার কাপবোর্ডে লুকিয়ে সামিরার দেওয়া গোপন ফোন থেকে তাকে একটি মেসেজ পাঠায় এবং হাসপাতালে সামিরা যেভাবেই হোক ওয়ার্ডেনের পার্স থেকে চাবি বের করে যার মাধ্যমে সে লকার খুলে তার ফোন বের করে, কিন্তু তার ফোনের ব্যাটারি বন্ধ ছিল। সামিরা অন্যদের জিনিসপত্র চেক করে, যেখানে অবশেষে একটি চার্জার পায় এবং তার ফোনের সাথে যুক্ত করে সে ফোনটি চালু করে। সামিরার ফোনে জুনোর অনেকগুলো কল ছিল এবং সামিরাও তাকে ফিরতি কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের রিং বেজে ওঠে যা কাসান্দ্রাও শুনে ফেলে। এদিকে হাসপাতালে সামিরা তার ফোন ওয়ার্ডেনকে দেখায় এবং বলে যে তার মেয়ে তাকে বারবার ফোন করেছে, তাই তাকে একবার বাড়িতে যেতে হবে। ওয়ার্ডেনও তার কথা মেনে নেয় এবং সামিরাকে বাড়িতে যাওয়ার জন্য সাহায্য করার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই কাসান্দ্রা জুনোকে ব্ল্যাকমেল করে। সে সামিরাকে ফোন দিয়ে তাকে বলায় যে তারা ছুটি কাটাতে বাইরে এসেছে এবং এই কথাই জুনো সামিরাকে ফোনে বলতে চেয়েছিল। এটা শুনেই ওয়ার্ডেন সামিরাকে বাইরে যেতে দেয় না, মানে কাসান্দ্রা এখন সামিরাকেও বাড়িতে ফিরতে দিবে না। এদিকে ডেভিড একটি সময়সীমার মধ্যে কাজ করছিল, তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হয়েছিল, তাই সে বাড়ি ফিরে আসে এবং পুরো পরিস্থিতি আবার কাসান্দ্রার নিয়ন্ত্রণে চলে যায়। হাসপাতালে থাকা অবস্থায় সামিরা তার বোনের হ্যালুসিনেশন করে, যে সামিরাকে উৎসাহ দেয় যে যদি কেউ কাসান্দ্রাকে থামাতে পারে তাহলে সে নিজে, অর্থাৎ সামিরা। যাই হোক, এখন দৃশ্যটি কাসান্দ্রা এবং অন্যদের ওপর ফোকাস করে যারা চুপচাপ বসে ডিনার করছিল। তখন দরজায় স্টিভ আসে এবং কাসান্দ্রা ফিনকে বোঝায় সে যেন কোনো অবস্থাতেই স্টিভকে কিছু না বলে এবং তাকে এখান থেকে চলে যেতে বলবে, নইলে জুনোর জীবন বিপদে পড়বে। ফিন খুব ভারী মনে স্টিভকে চলে যেতে বলে এবং স্টিভ দুঃখিত ছিল, কিন্তু সে ফিনকে একটি উপহার দেয় যা ছিল একটি মিউজিক বক্স, যা দেখে ফিন খুব খুশি হয়। এরপর স্টিভকে বাড়ি ফিরে যেতে হয়। যাই হোক, হাসপাতালে ওয়ার্ডেন সামিরাকে তার ঘরে খুঁজে পায় না এবং আমরা দেখি যে সামিরা হাসপাতাল থেকে পালিয়ে একটি বাসে উঠে গেছে, যার মাধ্যমে সে এখন বাড়িতে আসবে। কিন্তু এই কথা কাসান্দ্রাও জানতে পারে এবং সে ডেভিডকে বলে যে তাদের সামিরাকে চিরকালের জন্য বাড়িতে আসা থেকে বিরত করতে হবে। কাসান্দ্রা এই কাজটি ডেভিডের উপর ছেড়ে দেয়। যখন ডেভিড তার কথার প্রতিবাদ করে তখন কাসান্দ্রা তাকে আঘাত করে। যাই হোক, সামিরা বাড়িতে এসে সোজা বেসমেন্টে ঢুকে লুকিয়ে উপরে চলে যায়। এদিকে কাসান্দ্রা ডেভিডকে বলে যে সে সামিরাকে শেষ করে দিক এবং এই সবকিছু ফিন টেলিভিশনে দেখে ফেলে যে সামিরা বাড়িতে ঢুকেছে এবং ডেভিড একটি তলোয়ারের মতো জিনিস নিয়ে তার পেছনে লেগেছে। মূলত কাসান্দ্রার ভয়ে ডেভিড তার স্ত্রী সামিরাকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল এবং এমন পরিস্থিতিতে ডেভিড এবং সামিরার মধ্যে হাতাহাতি হয়। ডেভিড সামিরাকে প্রায় শেষ করে ফেলে, কিন্তু যেভাবেই হোক সে বেঁচে পালিয়ে যায়। তখন লুকিয়ে সামিরা একটি গোপন দরজা খুঁজে পায় যার ভেতরে একটি ঘর ছিল এবং আমরা বুঝতে পারি যে এটাই সেই জায়গা যেখানে কাসান্দ্রার মেয়ে মার্গারেটকে রাখা হতো। তখন হঠাৎ কাসান্দ্রা তার মেয়ের ঘরে অর্থাৎ এই জায়গায় এসে সামিরাকে ছুরি দিয়ে আঘাত করে। আহত সামিরা যেভাবেই হোক পড়ে যায় এবং কাসান্দ্রার মেয়েকে আবিষ্কার করে। যেহেতু বহু বছর ধরে এখানে সে বন্দী ছিল, এখন এই ঘরে কেবল তার কঙ্কাল ছিল। এই মুহূর্তে সিরিজের ক্লাইম্যাক্স আসে এবং গল্পটি আবার অতীতে ফিরে যায়। অতীতে কাসান্দ্রা হস্ট, বিরগিট এবং পিটারের মুখোমুখি হয় এবং এটা তখনই ঘটেছিল যখন কাসান্দ্রা বিরগিটের ওপর হামলা করেছিল। এখানে রোবট কাসান্দ্রা তার ওপর হওয়া সমস্ত মানসিক নির্যাতনের কথা উল্লেখ করে, মানে যখন সে মানুষ ছিল। কিন্তু হস্ট এখন বিরগিটের পক্ষ নিচ্ছিল এবং তারা সবাই মিলে কাসান্দ্রার কাছে অনুরোধ করে যেন তারা তাদেরকে যেতে দেয়, কিন্তু কাসান্দ্রা তার স্বামী বিরগিট এবং পিটারকে বাড়িতেই বন্দি করে ফেলেছিল। কিন্তু হস্ট কাসান্দ্রাকে আবেগপ্রবণ করে এই কথা মানিয়ে নেয় যে কাসান্দ্রা বাড়ি খুলে তাদের যেতে দিবে। কাসান্দ্রা এই শর্তে রাজি হয়েছিল যে হস্ট তাদের সাথে মার্গারেটকেও নিয়ে যাবে এবং তাকে একটি সাধারণ জীবন
দিবে। হস্টু প্রতিজ্ঞা করে যে হ্যাঁ, আমি মার্গারেটকে আমার সাথে নিয়ে যাব, তুমি তাকে ঘর থেকে বের করে নিয়ে আনো। কিন্তু কাসান্দ্রা যখন বাড়ি খুলে মার্গারেটকে আনতে ভেতরে যায়, তখন হস্ট মার্গারেটকে ফেলে পালিয়ে যায় এবং গাড়িতে পিটার বারবার মার্গারেটকে ফিরিয়ে আনার কথা বলছিল, যার তর্কের কারণে দুর্ঘটনা ঘটে। বন্ধুরা, এখন আপনারা কাসান্দ্রার পুরো গল্প বুঝে গেছেন। যাই হোক, বর্তমান সময়ে সামিরা কাসান্দ্রার অবস্থা বুঝতে পেরেছিল, কিভাবে সে সবসময় একজন স্ত্রী এবং মা হিসেবে তার পরিবারের জন্য উপলব্ধ করত, কিন্তু বিনিময়ে তাকে সবসময় প্রতারণা এবং ব্যথাই পেতে হয়েছে। কাসান্দ্রা আবার সামিরাকে আঘাত করতে যাচ্ছিল, তখন সামিরা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে একজন খুব ভালো মা, মানে কাসান্দ্রা তার সন্তানদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখন তাকে জুনো এবং ফিনের কথাও ভাবা উচিত, যারা তাদের মাকে না পেয়ে সারা জীবন ট্রমাটাইজ থাকবে। মানে যদি কাসান্দ্রা সামিরাকে হত্যা করে, তাহলে এই বাচ্চারা সবসময় কাসান্দ্রাকে তার মায়ের হত্যাকারী হিসেবে মনে রাখবে। সামিরা এমন অনেক কথা বলে, মিনতি করে, যার ফলে কাসান্দ্রা অবশেষে সামিরাকে মুক্ত করে দেয়। মানে কাসান্দ্রা তো একজন মাই ছিল, এবং এটা তো কোনো এআই নয়, বরং একজন আসল মানুষের মস্তিষ্ক রোবট এবং অন্যান্য যান্ত্রিক জিনিসের সাথে যুক্ত ছিল। যদিও কাসান্দ্রা এখানে একটি কথা বলে যে ডেভিড ভালোভাবে জানতো যে কাসান্দ্রা কখনোই জুনো এবং ফিনকে আঘাত করবে না, কারণ সে তাদের নিজের সন্তানের মতো দেখে। এটা শুনে সামিরা হতবাক হয়ে যায়, কারণ সামিরার তো মনে হচ্ছিল যে ডেভিড তার উপর হামলা করছিল কারণ কাসান্দ্রার হাতে তার বাচ্চারা বন্দী। কিন্তু যদি ডেভিডের এই ধারণা ছিল যে কাসান্দ্রা বাচ্চাদের কখনো আঘাত করবে না, তাহলে ডেভিড কেন সামিরার উপর হামলা করছিল? কারণ ডেভিড একজন ভীতু মানুষ ছিল, যে শুধু নিজের জীবন নিয়ে চিন্তিত ছিল, অর্থাৎ তার ভয় ছিল যে কাসান্দ্রা তাকে হত্যা করবে। তাই সে কাসান্দ্রার কথা মেনে নিজের স্ত্রীকে হত্যা করতে প্রস্তুত ছিল। যাই হোক, সামিরা বাইরে বেরিয়ে তার সন্তানদের সাথে দেখা করে, বাইরে ডেকে বলতে শুরু করে যে তার কোনো উপায় ছিল না, তাই সে সামিরার উপর হামলা করেছিল। কিন্তু সামিরা তার কথার কোনো উত্তর দেয় না, কারণ সামিরাও এখন আসল সত্য জেনে গেছে। তখনই বাড়ির গ্যাস লাইন লিক হতে শুরু করে, ফলে পুরো বাড়িতে আগুন লেগে যায়। এরপর আমাদের কাসান্দ্রার মৃত্যু পরবর্তী জীবনের একটি ঝলক দেখানো হয়, যেখানে মা ও মেয়ে এক হয়ে গেছে। এর মধ্য দিয়ে সিরিজ এখানেই শেষ হয়ে যায়। চলুন এখন সিরিজ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন হতে পারে, কাসান্দ্রার মেয়ে মার্গারেট কিভাবে মারা গেল? আসলে যখন কাসান্দ্রা নিজের ছেলে পিটারকে দুর্ঘটনায় মারা যেতে দেখে, তখন সে নিজেকে নিজেই সুইচ অফ করে ফেলে, অথবা যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। অন্যদিকে মার্গারেট একা ওই বাসায় আটকা পড়ে যায়। এই ছোট্ট মেয়েটি বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতো না। এছাড়া যেহেতু কেউই জানতো না যে এই বাসায় গোপন একটি রুমে মার্গারেট আছে, তাই কেউ তাকে উদ্ধার করতে আসেনি, ফলে সেই রুমেই না খেয়ে কষ্টে মার্গারেট মারা যায়। দ্বিতীয় প্রশ্ন হলো, ওই দিন রাতে ল্যাবে কাসান্দ্রা কাকে ফষ্টি নষ্টি করতে দেখেছিল? সেটা কি তার জামাই হস্টই ছিল? আসল উত্তর হলো হ্যাঁ, সেটা তার জামাই ছিল। যদি আপনি এখানে লোকটির শারীরিক গঠন দেখেন, তাহলে সহজেই বুঝতে পারবেন এটা হস্ট। তাছাড়া ওই মেয়েটির চুল ছিল সোনালী রঙের, যা বিরগিটের সাথে মিলে যায়, কিন্তু কাসান্দ্রা সেদিন ভালো মতো লক্ষ্য না করায় তার জামাই হাতে নাতে ধরা খায় না। এখন প্রশ্ন হতে পারে, কাসান্দ্রার আসল উদ্দেশ্য কি ছিল? যখন তার ছেলে পিটার মারা যায়, তখন সে নিজেকে বন্ধ করে ফেলে, কিন্তু কয়েক দশক পর যখন সে নিজের ছেলের বয়সী ফিন এবং নিজের মেয়ের বয়সী জুনোকে দেখতে পায়, তখন আবারও তার মধ্যে মমতা জেগে ওঠে। তাই সে সামিরাকে তাদের থেকে আলাদা করার পরিকল্পনা করে। তবে সামিরাও ছিল নাছোড়বান্দা, নিজের সন্তানের জন্য মৃত্যুকে মেনে নিতে সে রাজি ছিল। এক পর্যায়ে কাসান্দ্রাও ভাবে তাকে হত্যা করার, কিন্তু শেষ পর্যন্ত তার মধ্যেও একজন মায়ের দায়িত্ববোধ জাগ্রত হয়। সে দেখে সামিরাও তার মতো নিজের সন্তানের ভালোর জন্য সব করতে রাজি। এই ভালোবাসা দেখে সে গলে যায় এবং তাদের ছেড়ে দেয়। তাহলে এবার প্রশ্ন আসে যে কাসান্দ্রাকে নিয়ন্ত্রণ করার কি কোনো উপায় ছিল না? এর উত্তর হলো না। অফ বা অন হওয়ার নাটক করলেও বাস্তবে সে সবকিছু নিজেই নিয়ন্ত্রণ করত। আমরা হয়তো ভেবেছিলাম শুরুর দিকে
ফিল্ম সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, যার ফলে সেটি চালু হয়েছিল। কিন্তু আসল সত্য হলো তাকে এভাবেই তৈরি করা হয়েছে যে সে ছাড়া কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে কি কাসান্দ্রা একটি এআই ছিল? না, সে কোনো এআই নয়, বরং একজন মানুষ ছিল। শুধু এই মানুষটা রক্ত মাংসের নয়, এছাড়া কোনো তফাৎ ছিল না। একজন মানুষ যেভাবে নিজের ব্রেন ব্যবহার করে, চিন্তা ভাবনা করে, ঠিক একইভাবে কাসান্দ্রাও চিন্তা ভাবনা করতে পারত। এই সিরিজের একটি শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো যদি এআই এর মধ্যে মানুষের মস্তিষ্ক দিয়ে দেন তাহলে তা কত ভয়ঙ্কর হতে পারে। কাসান্দ্রা শুধু মানুষের চিন্তা চেতনাকে প্রভাবিত করেনি, উল্টো মানুষকে হত্যার মতো কাজও করতে বসেছিল। তাই এই সিরিজটি আমাদের এই বার্তা দেয় যে যদি এআই বা রোবট মানুষের মতো ভাবতে শুরু করে তাহলে দিন শেষে তা মানব জাতিরই সর্বনাশ ডেকে আনতে পারে। পরিশেষে বলা যায় কাসান্দ্রা আসলে অতটাও খারাপ ছিল না যতটা দেখানো হয়েছে। তার জীবনকে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন সে একজন ঘরোয়া টাইপের মেয়ে ছিল, স্বামী ও সন্তান নিয়ে বেশ সুখেই ছিল। কিন্তু তার দায়িত্বহীন স্বামী সব সমস্যার সৃষ্টি করে। প্রথমত হস্ট নিজের পরিবারকে একদমই সময় দিত না, তার উপর পরকীয়া করছিল তারই বউয়ের বান্ধবীর সাথে। নিজের ছেলে পিটারের উপর অহেতুক চাপ দিত, যার ফলে একসময় সে মানুষ মারার মতো কাজ করে বসে। এখানেই শেষ নয়, নিজের আবিষ্কার সে কাসান্দ্রার উপর প্রয়োগ করে, ফলে এতে তার বউ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়, এমনকি তার অস্বাভাবিক একটি মেয়ে জন্ম নেয়। মৃত্যু যেখানে অবধারিত সেখানে পরিবারের সাথে থাকতে কাসান্দ্রা তার স্বামীর একটি বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেয়। এতে তার দেহ চলে গেলেও আত্মা একটি রোবটে এসে পড়ে। শেষ পর্যন্ত সে নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিল, এমনটা করতে না পেরে সামিরার পরিবারকে নিজের পরিবার বানাতে চেয়েছিল। শেষ দিকে এমনটা করতে ব্যর্থ হলেও তাদের কোনো ক্ষতি না করে নিজেকেই শেষ করে ফেলে। পরিস্থিতির শিকার হয়ে ভালো কাসান্দ্রা খারাপ হয়ে গিয়েছিল। যদি তার স্বামী ভালো হতো তাহলে হয়তো কাহিনীটাই ভিন্ন হতে পারত। সো বন্ধুরা, এই ছিল কাসান্দ্রা সিরিজের এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউজ।